আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দেশের নির্বাচিত খবর নিয়ে জাগো টিভির নতুন আয়োজন আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মারিয়াম হাবিবা। চলুন প্রথমে জেনে নেওয়া যাক আজকের প্রধান শিরোনামগুলো। হাদির খুনি ফয়সালের বর্তমান অন্তর্বর্তী সরকারি যোগসূত্রের নতুন ইঙ্গিত। শহীদ ওসমান হাদি হত্যা ফয়সালের ভিডিও পরীক্ষা নিরীক্ষা করে যা বলল ডিএমপি। মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারের রেকর্ড বেশি নাসির উদ্দিন পাটোয়ারি। যে কারণে চেয়ারম্যানের দায়িত্ব এখনই নিতে চান না তারেক রহমান। আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ। থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি বলা বৈষম্য বিরোধী নেতাকে শোকজ। স্বাক্ষরকারী দুজন ঢাকা ৯ এর ভোটার না হওয়ায় তাসনিম জারার মনোনয়ন বাতিল। শেখ হাসিনাকে ভারত অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে মেজর হাফিজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খুনি ফয়সালের বর্তমান অন্তর্বর্তী সরকারি যোগসূত্রের নতুন ইঙ্গিত পাওয়া গেছে। শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের খুনি ফয়সাল করিম ওরফে দাউদ খানের সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কারো সম্পৃক্ততা রয়েছে কিনা তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। শনিবার সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। শহীদ শরীফ বিন ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম ওরফে দাউদ খানের সঙ্গে বর্তমান সরকারের সম্পৃক্ততার ইঙ্গিত আবারও সামনে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টেলিভিশন বিজ্ঞাপন অভিনয় করেছিলেন ফয়সাল করিম। এমন তথ্য প্রকাশের পর বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। জানা যায়, TVC4 ফাইনাল শিরোনামের এই বিজ্ঞাপনটি প্রথম প্রকাশিত হয় 2025 সালের জানুয়ারিতে। বিজ্ঞাপনটি মাদক বিরোধী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে প্রচারিত হয় এবং তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও আপলোড করা হয়েছিল। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পরপরই 2024 সালের 8 নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি ডাকাতির ঘটনায় ফয়সাল করিম মাসুদ গ্রেফতার হন। অভিযোগ অনুযায়ী তিনি একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুট করেন। ওই ঘটনায় র্যাব তাকে অস্ত্রসহ আটক করে। পরবর্তীতে ব্যাপক সমালোচনার মুখে তিনি বিতর্কিত এক জামিনে মুক্তি পান বলে জানা যায়। এদিকে আজ সকাল আনুমানিক 11টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে TVC4 ফাইনাল নামের ওই বিজ্ঞাপনটি সরিয়ে ফেলা হয়। তবে কেন বা কার নির্দেশে ভিডিওটি অপসারণ করা হয়েছে সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। বিজ্ঞাপনে একজন হত্যা মামলার আসামির উপস্থিতি এবং পরবর্তীতে ভিডিওটি সরিয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, কিভাবে একজন অভিযুক্ত ব্যক্তি সরকারি একটি প্রচারণামূলক বিজ্ঞাপনে যুক্ত হলেন এবং তার পেছনে কারা দায়ী। বিষয়টি নিয়ে স্বচ্ছ তদন্ত ও সংশ্লিষ্টদের জবাবদিহির দাবি উঠেছে বিভিন্ন মহলে। শহীদ ওসমান হাদি হত্যা ফয়সালের ভিডিও পরীক্ষা নিরীক্ষা করে যা বলল ডিএমপি। ঢাকা মহানগর পুলিশ শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিম মাসুদের দুটি ভিডিও বার্তা পরীক্ষা নিরীক্ষা করছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। কমিশনার জানান, ভিডিও পরীক্ষা নিরীক্ষা শেষে এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে। তবে এই মুহূর্তে তদন্তের স্বার্থে আরো কোনো মন্তব্য করেননি তিনি। ডিএমপি কমিশনার বলেন, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া 13তম জাতীয় সংসদ নির্বাচন বর্তমান পুলিশের প্রধান অগ্রাধিকার। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে নির্বাচনী প্রচার শুরু হলে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি জানান, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল ব্রাঞ্চ ঝুঁকি যাচাই করে গানম্যান সরবরাহ করছে। ইতিপূর্বে বেশ কয়েকজন প্রার্থী ও নির্বাচন কমিশনারকে নিরাপত্তা দেওয়া হয়েছে। ঢাকার রাজপথে ঘন ঘন অবরোধ ও জনদুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাজ্জাদ আলী বলেন, 2024 সালের জুলাই আন্দোলনের পর 2025 সালেও উত্তাল ছিল। রাস্তা ব্লক করে সাধারণ মানুষ ও রোগীদের ভোগান্তি বেড়েছে। আমাদের এই সংস্কৃতি থেকে বেরোতে হবে। কমিশনার আরো বলেন, পুলিশের স্বচ্ছতা বজায় রাখতে ওসি রদবদল লটারির মাধ্যমে করা হচ্ছে। এতে কিছু প্রশাসনিক অসুবিধা থাকলেও পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি দাবি করেন, বর্তমানে ঢাকার অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মির্জা আব্বাস কয়বার এমপি হয়েছে? 4 থেকে 5 বার। আপনি আরেকটু ডেটা ক্যালকুলেশন করে দেখবেন। ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। ইনশাল্লাহ এবার শাপলাকলি জয় হবে, আমরা এটা আশা রাখি, সবার উপরে বিশ্বাস রাখি।
মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারের রেকর্ডই বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, ইনশাল্লাহ এবারের নির্বাচনে শাপলাকলি জয়ী হবে। শনিবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো যেভাবে বড় ধরনের শোডাউন করেছে তা গ্রহণযোগ্য নয়। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের লজ্জা ও শরম থাকা উচিত। তিনি নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন। চেয়ারম্যানের দায়িত্ব এখনই নিতে চান না তারেক রহমান। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যেতে আগ্রহী। তৃণমূলের মতামতের পর পূর্ণ দায়িত্ব নিতে চান তিনি। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন পদ শূন্য হয়েছে। এই পদ কি প্রক্রিয়ার পূরণ হবে জাতীয় কাউন্সিলের মাধ্যমে নাকি দলের গঠনতন্ত্র অনুযায়ী তা নিয়ে দলীয় অঙ্গনে আলোচনা চলছে। শোকের সময় পার হওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন নেতারা। বিএনপির গঠনতন্ত্রের 7 এর গ উপধারায় 2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সব দায়িত্ব পালন করবেন। আর একই উপধারার 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন এবং পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত সেই দায়িত্বে বহাল থাকবেন। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে পূর্ণাঙ্গভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে তারেক রহমান এখনই সেই দায়িত্ব নিতে আগ্রহী নন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠরা। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যেতে চান এবং সরাসরি তৃণমূলের মতামতের ভিত্তিতে পূর্ণ দায়িত্ব গ্রহণের বিষয়ে আগ্রহী। নাম প্রকাশ না করার শর্তে দলের এক শীর্ষ নেতা বলেন, স্থায়ী কমিটির সদস্যদের মতামত থাকলেও তারেক রহমান তা এখনই কার্যক্রম করতে চান না। খালেদা জিয়ার মৃত্যু ও পরবর্তী রাজনৈতিক বাস্তবতার কারণে কিছুদিন অপেক্ষা করার পক্ষেই মত দিয়েছেন তিনি। এই মুহূর্তে তারেক রহমানকে পূর্ণ চেয়ারম্যান ঘোষণা করে রেজলিউশন করার পক্ষে কমিটির অধিকাংশ নেতা। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই এতে সম্মতি দেননি। তার মতে মায়ের শোকের বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি। গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানের চেয়ারম্যান হওয়ার কোনো বাধা নেই। কাউন্সিল ছাড়াও এটি করা সম্ভব। তবে এই প্রস্তাবও আপাতত কার্যকর হচ্ছে না। শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চ। শনিবার থেকে 6 জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। এ সময় হাদী হত্যার বিচার নিশ্চিতে সহযোগিতা চাইলে সরকার, রাজনৈতিক দল ও দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে যাবেন সংগঠনটির সদস্যরা। একই সঙ্গে আগামী 7 জানুয়ারির মধ্যে হাদীর খুনি ও খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করার দাবিও জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তা না হলে 7 জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। 22 কর্মদিবসের মধ্যে বিচার না করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, আপনাদের সঙ্গে যদি কেউ বৈঠক করতে আসেন আমরা অবশ্যই বৈঠক করব, কিন্তু সেই বৈঠক হতে হবে ওপেনে। কোনো সিক্রেট বৈঠক নাই। দিল্লির সঙ্গে আমাদের কোনো গোপন বৈঠক চলবে না। তিনি আরো বলেন, বাংলাদেশের 3 পাশ থেকে ভারতীয় আধিপত্যবাদ, যার কারণে আমরা ভারতীয় আধিপত্যের বিপক্ষে কথা বলি। এখন যদি আমেরিকা বাংলাদেশে আধিপত্যবাদ খাটাইতে চাই, আমরা কি আমেরিকার বিরুদ্ধে কথা বলবো না? আমরা কি কারো কাছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিয়ে দিব? না, দেব না। আমাদের এই লড়াইটা কেবল শুরু। ওসমান হাদীর আত্মত্যাগের কথা স্মরণ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, ওসমান হাদী আমাদের এই লড়াইয়ের পথটা দেখিয়ে গেছেন। এখন আমাদের সেই অনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের কথা একটাই, বাংলাদেশের সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা এই লড়াইটা করব ইনশাআল্লাহ। থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি বলা বৈষম্য বিরোধী নেতাকে শোকজ। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদি হাসানকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত চিঠিটি তাকে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, শুক্রবার হবিগঞ্জ জেলায় শায়েস্তাগঞ্জ থানায় আপনার প্রদত্ত কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্য গণমাধ্যম সূত্রে আমরা লক্ষ্য করেছি, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আদর্শের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এবং একই সঙ্গে যা
জনপরিসরে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। চিঠিতে আরো বলা হয়েছে, আপনি কেন এই ধরনের বক্তব্য প্রদান করছেন তার সুস্পষ্ট ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আপনার লিখিত আবার আগামী 24 ঘন্টার মধ্যে দপ্তরের মাধ্যমে সভাপতি রিফাত রশিদ বরাবর উপস্থাপন করার জন্য নির্দেশ প্রদান করা হলো। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাকে সংগঠনের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ওসিকে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম মাহদির ওই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায় থানার ভেতর ওসির সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে মাহদি হাসান নিজেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা দাবি করেন এবং বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ করে হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন। স্বাক্ষরকারী দুজন ঢাকা ৯ এর ভোটার না হওয়ায় তাসনিম জারার মনোনয়ন বাতিল। আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজাউল করিম। শনিবার বেলা 11টার দিকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাসনিম জারা বলেন, মনোনয়নপত্রে সই করা দুজন সমর্থক আসলে ঢাকা ৯ এর ভোটার না হওয়ায় এমনটি ঘটেছে। তাদের দুজনই জানতেন যে তারা এই আসনের ভোটার, তাই স্বাক্ষর দিয়েছেন, কিন্তু কমিশনের তথ্য অনুযায়ী তারা অন্য স্থানের ভোটার। তিনি অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের অনলাইন ডাটাবেজে এই ধরনের তথ্য জানানোর কোনো উপায় রাখেনি। তিনি আরো জানিয়েছেন, স্বাক্ষর প্রক্রিয়ায় প্রয়োজনের চেয়ে বেশি স্বাক্ষর জমা দিয়েছেন এবং 8 জনের স্বাক্ষরের সত্যতা যাচাই হয়েছে। তাসনিম জারা ইসিতে আপিল করার প্রক্রিয়া শুরু করেছেন। ঢাকা ৯ আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল 29 ডিসেম্বর। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই 4 জানুয়ারি শেষ হওয়ার কথা। প্রার্থিতা নিয়ে আপত্তি থাকলে 5 থেকে 9 জানুয়ারির মধ্যে ইসিতে আপিল করা যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা 3 আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, মাফিয়া নেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে হত্যাকাণ্ড চলছে। বাংলাদেশের বাইরের পৃথিবীতে নিষ্ঠুরতম স্বৈরশাসক হিসেবে পরিচিত লাভ করেছেন তিনি। আশা করি শেখ হাসিনাকে ভারত অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে। শনিবার ভোলার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, বাংলাদেশের নাগরিককে হত্যা করে ও গণতন্ত্রকামী মানুষের জীবন বিনষ্ট করে তারা বিনা বাধায় ভারতে প্রবেশ করে। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করি এ ধরনের যারা হত্যাকাণ্ড করে ভারত সরকার তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। ওসমান হাদির হত্যার প্রসঙ্গ তুলে হাফিজ বলেন, শহীদ ওসমান হাদির কথা আপনারা সবাই জানেন। তাকে মর্মান্তিকভাবে সীমান্তের ওপার থেকে এসে ভারতের অর্থ সাহায্য সহযোগিতা ও প্ল্যানিং এর মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের স্থানীয়রা তাকে আবার ভারতে পাচার করে দিয়েছে। সুতরাং জনমনে অনেক সন্দেহ রয়েছে। তারা আতঙ্কিত যে আগামী নির্বাচনের যে সময় বাকি আছে এ সময় আরো হত্যাকাণ্ড চালানোর জন্য মাফিয়া দল আওয়ামী লীগ সচেষ্ট থাকবে এবং তাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে সহায়তা দেওয়া হবে। তাদের জন্য ভারতের বিভিন্ন জায়গায় অভয়াশ্রম গড়ে তুলেছে। এ সময় ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেছেন, তজুমউদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা পিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, লালমোহর উপজেলা বিএনপির সহসভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল সহ বিএনপির স্থায়ী নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। হাদির খুনি ফয়সালের বর্তমান অন্তর্বর্তী সরকারি যোগসূত্রের নতুন ইঙ্গিত। শহীদ ওসমান হাদি হত্যা, ফয়সালের ভিডিও পরীক্ষা নিরীক্ষা করে যা বলল ডিএমপি। মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারের রেকর্ড বেশি নাসির উদ্দিন পাটোয়ারি। যে কারণে চেয়ারম্যানের দায়িত্ব এখনই নিতে চান না তারেক রহমান। আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ। থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি বলা বৈষম্য বিরোধী নেতাকে শোকজ। স্বাক্ষরকারী দুজন ঢাকা ৯ এর ভোটার না হওয়ায় তাসনিম জারার মনোনয়ন বাতিল। শেখ হাসিনাকে ভারত অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে মেজর হাফিজ। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।